तुमने क्या किया? ভাবুন, আপনি মরুভূমির মাঝে একটি গভীর গিরিখাতে আটকা পড়েছেন। চারিদিকে শুধু পাথর আর নীরবতা। হঠাৎ সেখানে আপনার দেখা হলো এক রহস্যময় সুন্দরী নারীর সাথে। প্রথমে মনে হলো তিনিই হয়তো আপনাকে বাঁচাবেন, কিন্তু কয়েকদিন পর আপনি জানতে পারলেন এই নারী এবং এই গিরিখাত এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে যেখান থেকে আজ পর্যন্ত কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। কে এই নারী? কেন বাইরের লোকেদের এখানে ফাঁদে ফেলা হয়? আর এই গিরিখাদের ওপরে ঘুরে বেড়ানো অদ্ভুত ছেলেগুলি আসলে কারা? আজকের গল্প যত সামনে এগোবে রহস্য ততই ভয়ঙ্কর হতে থাকবে। তো শুরু করা যাক আজকের মুভি দ্য সিডিং। একজন লোক জঙ্গলে কিছু অদ্ভুত জিনিস দেখে। একটু দূরে একটা বাচ্চা টলতে টলতে হাঁটতে দেখা যায়, যেন কেউ ইচ্ছা করে তাকে রাস্তার ধারে ফেলে দিয়েছে। আর অবাক করার মতো ব্যাপার হলো তার মুখে কোনো অদ্ভুত জিনিস চিবানো হচ্ছিল। লোকটার মনে হলো হয়তো তার চোখের ভুল, তাই সে ভাবলো শহরে ফিরে যাওয়াটাই ঠিক। কিন্তু তখনই কয়েক পা চলার পরই সে আরেকটা বাচ্চা দেখতে পায়। চারপাশে আর কেউ নজরে আসে না। তো লোকটা ভাবে যে এই বাচ্চাটা হয়তো মরুভূমিতে হারিয়ে গেছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার কি সাহায্য চাই। বাচ্চাটা বলে যে তার মা বাবার কোনো খোঁজ নেই। বাচ্চাটার ওপর দয়া হলো, সে তাকে তুলে নিয়ে শহরে নিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো বাচ্চাটা কিছু না বলে, সামনের দিকে এগোতেই থাকে। জেফের মনে হয় বাচ্চাটা একা আর ভয় পেয়ে আছে, তো সে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। আধ ঘন্টা পর্যন্ত মরুভূমিতে চলার পর সামনে এমন একটা জায়গা চলে আসে, সেখানে কোনো নেটওয়ার্কই নেই, একদম জনশূন্য এলাকা। জেফ বাচ্চাটাকে থামায় আর তার বেঁচে যাওয়ার জলের বোতল থেকে তাকে জল খাওয়ায়। কিন্তু জেফ জানে না যে তার এই একটা ভালো কাজ তার জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু হয়ে যাবে। জল খাওয়ার পর যখন জেফ তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বাচ্চাটা হঠাৎ তার হাত ছাড়িয়ে নেয়। প্রথমে জেফের মনে হয় বাচ্চাটা দুষ্টু, কিন্তু যখন সে অদ্ভুত আচরণ করতে শুরু করে তখন জেফ ভাবে যে হয়তো বাচ্চাটা মানসিকভাবে অসুস্থ। বাচ্চাটা যেতে একটা রহস্যময় হাসি দেয় আর চলে যায়। অন্ধকার হতে শুরু করে। জেফ বাড়ি ফিরতে চায়, কিন্তু মরুভূমিতে সে রাস্তা হারিয়ে ফেলে আর মোবাইলের নেটওয়ার্কও চলে না। ক্লান্ত হয়ে সে একটা গুহা খুঁজে পায় যাতে রাতটা সেখানেই কাটাতে পারে। কিন্তু তখনই সে কোনো আওয়াজ আসার অনুভব করে। ভয়ে ভয়ে সে সেই আওয়াজের দিকে যায় আর দেখে যে সেখানে একটা খাদের মতো উপত্যকা আছে। যখন সে আরও কাছে যায় তখন দেখে যে সেখানে একটা বাড়ি আছে যাতে আলো জ্বলছে আর একজন মহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। জেফের খুব আনন্দ হয়। সে খাদের ধারে লাগানো সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু সিঁড়িটা অর্ধেকেই, তাই বাধ্য হয়ে পাশে লাগানো লোহার শিকলওয়ালা সিঁড়ি দিয়ে নিচে যেতে হয়। সে জানে না যে এই সিঁড়িটাই তাকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে নিয়ে যাবে। জেফ বাড়ির কাছে পৌঁছয় আর কয়েকবার দরজা খটখটায়, কিন্তু কোনো উত্তর পায় না। বাড়িতে আলো জ্বলছে আর তার মনে হয় যে কেউ ভেতরে আছে। শেষ পর্যন্ত সে সোজা ওই মহিলার সামনে পৌঁছে যায় আর বলে যে সে মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলেছে আর একটু সাহায্য চাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মহিলার কোনো উত্তর দেয়নি, শুধু জেফকে বলল যে আগে বসে খাবার খেয়ে নে। জেফও বাধ্য হয়ে হ্যাঁ করে দেয়। মহিলার এত আন্তরিকভাবে স্বাগত দেখে জেফ একটু অবাক হয়, কিন্তু যখন সে তার বাটিতে দেখে তখন কিছু অদ্ভুত লাগে। ওদিকে মহিলা তো খুব মজা করে খাচ্ছিল। হয়তো মরুভূমিতে আটকে পড়ার কারণে তার মন ঠিক ছিল না। জেফ তার পুরো বাটির খাবার মহিলাকে দিয়ে দিল আর শুধু এক গ্লাস জল চাইল। মহিলাকে এত স্বাদ করে খেতে দেখে জেফ তার কাছে ফোন চাইল, কিন্তু মহিলা জানালো যে সে এখানে একা থাকে, না কোনো আত্মীয় আছে, না তার ফোনের দরকার। তারপর সে জেফকে বোঝালো যে বাইরে রাত হয়ে গেছে, তো এখানেই থেকে যাওয়াটা ঠিক হবে। এখন জেফের কাছে আর কোনো উপায় ছিল না। সে মেনে নিল, কিন্তু সেই রাতে জেফের ঘুম এলো না। সে এপাশ ওপাশ করতে থাকলো। পরের সকালে যখন মহিলা এখনও ঘুমাচ্ছিল তখন জেফ একটা মোটা টাকা রেখে বেরোনোর জন্য তৈরি হলো। কিন্তু যেই সেই খাদের ধারে পৌঁছলো তার কিছু অদ্ভুত লাগলো। সেখানকার গঠন খুব বিপজ্জনক ছিল আর কোনো রাস্তা নজরে আসছিল না যাতে সে ফিরে ওপরে উঠতে পারে। শুধু ওই শিকলওয়ালা সিঁড়িটা ছিল যেটা সে আগের রাতে ব্যবহার করছিল। কিন্তু যখন জেফ সেখানে পৌঁছলো
তখন দেখলো যে এখন দেওয়াল থেকে বেরোনোর অর্ধেক অসম্পূর্ণ সিঁড়ি বাকি ছিল, যাতে ওঠা অসম্ভব ছিল। এখন বাধ্য হয়ে সে আবার বাড়ির ভেতরে গেল, কিন্তু মহিলা এখনও ঘুমাচ্ছিল। তারপর সে দরজার বাইরে বসে পড়ল আর বিরক্তিতে তার ক্যামেরা বের করে নিল। ক্যামেরা দিয়ে যখন সে এপাশ ওপাশ দেখতে লাগলো, তখন বুঝলো যে এই বাড়ির প্রতিটা জিনিস অদ্ভুত। দেওয়ালে অদ্ভুত ছবি, পেছনের ঘরে একটা বড় লোহার খাঁচা, আর এমনকি ছাগলের মাথাওয়ালা কোনো বলিদান স্থলও ছিল। যখনই মহিলা জেগে গেল আর বাইরে এসে নিজের কাজ লেগে গেল, জেফ শিকলওয়ালা সিঁড়ির ব্যাপারে জিজ্ঞেস করলো যে সেটা কোথায় গেল, কিন্তু মহিলা আবার কোনো উত্তর দিল না। জেফ ভাবলো এখন ঝগড়ার কি দরকার, আর চুপচাপ তার কাজে হাত লাগালো। কাজ শেষ হওয়ার পর মহিলা বলল যে যদি কাল পর্যন্ত থাকে তাহলে হয়তো উপরে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। জেফ দূর থেকে অসম্পূর্ণ সিঁড়িটার দিকে দেখলো আর ভাবলো একবার চেষ্টা করে দেখা যাক, কিন্তু এত উঁচু আর খাড়া খাদের ওপর এমনি উঠে যাওয়া সহজ তো ছিল না। কয়েকবার চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে হার মেনে নিল। এরপর জেফ তার পুরো শরীরে লাগা ধুলো মাটি পরিষ্কার করতে শুরু করলো। মহিলা এটা দেখে খুব উৎসাহিত হয়ে গেল আর সঙ্গে জল আনার আর তার জামাকাপড় ধোয়ার প্রস্তাব দিল, কিন্তু জেফ কড়াভাবে মানা করে দিল। এই সময় সে শুধু যেভাবেই হোক শহর ফিরতে চাইছিল। মহিলা জিজ্ঞেস করলো তোমার স্ত্রী কি তোমার জন্য অপেক্ষা করছে? জেফ একটু অবাক হয়ে গেল। সে বলল যে সে তো নিজেই এই অবস্থায়, জানে না যে কখনো তার কোনো স্ত্রী হবে কিনা। যখন মহিলা জানতে পারলো যে জেফ এখনও অবিবাহিত, তখন সে আরও বেশি মিশতে লাগলো। রাত গভীর হতে লাগলো, কিন্তু জেফের চোখ থেকে ঘুম দূর ছিল। সে উঠে বাইরে গিয়ে দেখতে লাগলো যে কোথাও সিঁড়ি ফিরে এসেছে কিনা, কিন্তু দৃশ্যটা একই ছিল, কোনো শিকলওয়ালা সিঁড়ি নেই। পরের সকালে জেফ অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিল। সে ড্রয়ার থেকে একটা কোদাল বের করলো আর একা একাই চড়া শুরু করে দিল, কিন্তু দেওয়ালটা এত শক্ত ছিল যে 1 ইঞ্চিও এগোনো মুশকিল হচ্ছিল। কিন্তু বাড়ি ফেরার আশা তাকে ক্রমাগত চেষ্টা করতে বাধ্য করছিল। তখনই জেফ যেই ওপরে দেখলো কেউ ওপর থেকে একটা মুরগি ছুঁড়ে দিল, হয়তো এটা ইচ্ছে করে করা হয়েছিল। জেফ ওপর থেকে নিচে পড়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জেফ রাত পর্যন্ত অজ্ঞান হয়ে গেল, আর কোদালটা সোজা তার পায়ের ওপর পড়েছিল, যাতে সে খুব খারাপভাবে আহত হয়ে গেল। যখন মহিলা তাকে এই অবস্থায় দেখলো, তখন দৌড়ে এসে তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। পরের সকালে জেফ এখনও একটু অজ্ঞান অবস্থায় ছিল। তখন তার মনে হলো যেন সেই ছেলেটা আবার সামনে দাঁড়িয়ে আছে, যে মরুভূমিতে তাকে পেয়েছিল। কিন্তু তখন পর্যন্ত জেফ আবার গভীর ঘুমে ডুবে গেল। এই অবস্থায় 8 মাস কেটে গেল। তখন গিয়ে জেফের শরীর এই অবস্থায় হলো যে সে বাইরে কয়েক পা হাঁটতে পারলো। কিন্তু যখন সে বাইরে গেল, তখন দেখলো যে শিকলওয়ালা সিঁড়িটা এখনও ফিরিয়ে দেওয়া হয়নি। রাগে জ্বলে উঠে সে বাড়ির ভেতরে ঢুকে ওই মহিলাকে টানতে টানতে বাইরে বের করলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো, সিঁড়ি কোথায়? তুমি আমাকে এখানে আটকে দিয়েছো। মহিলা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো, যেন সে কিছুই বুঝতে পারছে না। কিন্তু তারপর সে বলতে লাগলো আমি তো তোমার দেখাশোনা করছি। সে ভেঙে পড়লো, এক পায়ে গিয়ে নিজের ক্ষতগুলো দেখতে লাগলো। সেই সময় খাদের উপরে 2টো ছেলে দেখা গেল। জেফ তৎক্ষণাৎ হাত নেড়ে সাহায্যের জন্য ডাকলো। ছেলেরা নিচে ঝুঁকে জিজ্ঞেস করলো তোমার কি সমস্যা? জেফ সঙ্গে সঙ্গে উত্তর দিল আমি ভুল করে এই খাদে চলে এসেছি, দয়া করে কিছু করে আমাকে বাইরে বের করো, আর আমি বাইরে বেরিয়ে তোমার পুরো ঋণ শোধ করে দেব। 2টো ছেলে খুব খুশি হয়ে সাহায্যের জন্য রাজি হয়ে গেল, কিন্তু আপাতত তাদের কাছে কোনো দড়ি ছিল না। তাই তারা বলল যে তারা এখনই গিয়ে একটা দড়ি নিয়ে আসছে। এটা শুনে জেফের খুব আনন্দ হলো। সে আশা নিয়ে তাদের পিঠের দিকে তাকিয়ে থাকলো, ভাবছিল যে আর বেশি দেরি হবে না, সে শীঘ্রই স্বাধীনতা পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই একটা দড়ি ওপর থেকে নিচে ফেলা হলো। ছেলেটার ওপর থেকে আওয়াজ দিল তাড়াতাড়ি নিজেকে বেঁধে নাও। জেফ খুব সাবধানে নিজেকে ভালো করে বেঁধে নিল, কিন্তু জেফ জানতো না যে দড়ি ফেলার ছেলেটা বারবার তাকে শক্ত করে বাঁধতে বলছে তো ঠিকই, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয়ঙ্কর চকচকে ভাব ছিল। কয়েক মিনিট পর জেফ ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। তার মুখে স্বস্তির হাসি ছিল, কিন্তু দড়িটা অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছয়নি যে হঠাৎ কিছু অদ্ভুত হলো। পরিস্থিতি এত সহজ ছিল না। কিছুক্ষণ পর উপরের ছেলেরা কোথাও গায়েব হয়ে গেল। জেফ যত চেষ্টা করলো কিছুই কাজ হলো না। এখন সে অর্ধেক রাস্তাই হাওয়ায় ঝুলছে। তার কাছে একটাই রাস্তা বাকি, নিজের হাতের শক্তি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করা। কিন্তু প্রচণ্ড রোদ আর মরুভূমির গরমে তাকে ধীরে ধীরে
অজ্ঞানতার দিকে ঠেলে দিতে শুরু করলো। তখনই ওপর থেকে কোনো তরল পদার্থ তার ওপর পড়লো। জেফ চমকে গেল, কারণ ওপরের ছেলেটা এখন সেখানে প্রস্রাব করছিল। এটা তার জন্য অপমানের চরম সীমা ছিল। সে এখনও হাওয়ায় ঝুলছিল, আর ওপরের ছেলেরা সেই দড়িটা দোলাচ্ছিল যেন কোনো খেলনা নিয়ে খেলছে। শুধু তাই নয়, সেই প্রথম ছেলেটা যে মরুভূমিতে হারিয়ে গিয়েছিল সেও তাদের মধ্যেই একজন বের হলো। এখন জেফের পরিষ্কার বুঝে গেল এটা ছেলেগুলো যেন কোনো পুরনো গ্যাং, হয়তো একটা পরিবারের মতো, যারা এখানে আটকে পড়া লোকেদের সাথে খেলা করে। জেফ হাওয়ায় ঝুলতে ঝুলতে সাহায্যের জন্য ডাকতে থাকলো, কিন্তু কোনো কাজ হলো না। শেষ যখন সেই পুরোপুরি ভেঙে পড়ল, তখন গিয়ে ছেলেরা দড়িটা নাড়ানো বন্ধ করলো। জেফের মাথা একটা পাথরের ধাক্কা খেয়ে আর সে অজ্ঞান হয়ে গেল। যখন তার চোখ খুলল তখন রাত হয়ে গিয়েছিল, কিন্তু সে হার মানেনি। সে এখনও যেভাবেই হোক এই জায়গা থেকে বেরোতে চাইছিল। তার শরীর এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন পেছন থেকে সেই মহিলাটা এলো যে তার ক্ষতের যত্ন নিয়েছিল। সে জেফের অবস্থা দেখে দুঃখে বলল, তুমি এত পরিশ্রম কেন করছো? একটু স্বস্তি বাঁচিয়ে রাখো। জেফ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, এই ছেলেগুলি কে? আর মহিলা উত্তর দিল, শুধু কিছু মরুভূমিতে হারিয়ে যাওয়া বাচ্চা। তারপর সে সতর্ক করে দিল, যদি তুমি শান্তিতে না বসো তাহলে তোমার কষ্ট আরও বাড়তে পারে। জেফ এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে একটা জোরালো চিৎকার মারল। তখন সেই ছেলেরা একবার আবার সেই খাদের ধারে দেখা দিল। বাহাদুরের ওপর থেকে তারা সবাই রাগে জেফের দিকে তাকিয়ে থাকলো। 1 মাস পর যেন জেফ তার ভাগ্যকে মেনে নিয়েছে। এখন সে মহিলার সাথে প্রায় সেই খাদের ভিতরেই আটকে থাকতো। যখন মহিলা দেখলো যে জেফের জামার হাতা ছেঁড়া, তখন সে আলমারি থেকে পুরনো পুরুষদের জামাকাপড় বের করে দিল আর বলল যে যে যা খুশি পরে নাও। কিন্তু শেষ পর্যন্ত এই জামাকাপড় কোথা থেকে এসেছে, কিন্তু তবুও সে বেশি না ভেবে একটা জামা পরে নেয়। এই দিনগুলোতে সে সবজি চাষ করার চেষ্টা শুরু করে দিয়েছিল। ওপর থেকে ছেলেরা প্রায় খাবার দাওয়ার জিনিস ছুড়ে দিত, আর জেফ চুপচাপ সেগুলি গ্রহণ করত, যেন এখন সেটাই তার নতুন জীবন। হয়তো মদ আর ঢের স্ন্যাক্সের কারণে যখন জেফ এক রাতে মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো এখান থেকে পালানোর কথা ভাবো না? তখন মহিলা শুধু ধীরে করে বলল, বাস এটাই তো আছে, সব কিছু এখানেই আছে। তার উত্তরে জেফ কিছু বুঝতে পারল না। সেই রাতে দুজনেই মন খুলে মদ খেলো, কিন্তু তখনই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। জেফ ঘাবড়ে গিয়ে পাশে রাখা কুঠারটা তুলে নেয় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরের দিকে দৌড় দেয়। কিন্তু বাইরে যা দেখলো তাতে তার রুহু কেঁপে উঠল। সেই সব বাচ্চারা অদ্ভুত মেকআপ করে পাগলের মতো খাদের এদিক ওদিক দৌড়চ্ছিল। জেফের চোখে ভয় আর অস্থিরতা পরিষ্কার ঝলকাচ্ছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই বাচ্চারা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে মাটিতে ফেলে দিল। আর প্রাণ ভয়ে মরা উড়াল, তাদের উপহাস, তাদের পাগলামি সব মিলে জেফকে ভেতর থেকে ভেঙে দিল। সে ভেতরে দৌড়ে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করে, এসব কি? এই বাচ্চাগুলি কারা? তুমি আমাকে এখানে কেন আটকালে? কিন্তু মহিলা শুধু শান্ত থাকে, বলে, এখানে খারাপ কিছু নেই। আমি চাই যে আমরা দুজন মিলে এখানে একটা জীবন কাটাই। সে রাতে মদ আর একাকিত্ব তাদের এক করে দিল, একটা অদ্ভুত সম্পর্ক যা অন্ধকারে তৈরি হলো। সকালে যখন জেফ ঘুম থেকে উঠল তখন মহিলা তার পাশেই ঘুমোচ্ছিল। সে বাইরে এলো যাতে একটু স্বস্তি পায়, কিন্তু সে জানতো না যে সেই খুঁটির কাছে শত শত বোতলের ঢাকনা জমা আছে, যা হয়তো তার আগে অনেক পুরুষ সেখানে এসেছিল, সেখানে থেকেছিল। এভাবে এই খাদে আরও 1 মাস কেটে গেল। জেফের চাষ করা সবজিতে এখন সবুজ পাতা বেরোতে লাগলো। ওই ছেলেগুলোর মধ্যে একজন তার সবজি দেখে খুব উৎসাহিত হয়ে গেল। সে জেফকে জিজ্ঞেস করলো, এই সবজিগুলোই তুমি কীভাবে চাষ করলে? এখান থেকে জেফের একটা আশার আলো দেখা দিল, যে সবজি চাষের একটু আধটু তথ্য দিয়ে ছেলেটার বিশ্বাস জিততে নিল। শুধু তাই নয়, সেই ছেলেটা তাকে পুরস্কারের 1 বোতল ঠান্ডা ড্রিঙ্ক দেওয়ার প্রস্তুতি দেয়। জেফের মুখে হালকা হাসি ফিরে আসে। এখন হয়তো পালানোর রাস্তা খুলতে চলেছে। রাতের বেলায় জেফ দেওয়ালে ঝোলানো ছবিগুলো ভালো করে দেখল। তার মনে হলো যেন ছবিগুলোতে কিছু ভাব ফুটে উঠছে। মহিলা জানালো, এটা আমার দিদা। সে সবসময় এই নির্জন মরুভূমিতে থাকতো। আমি তাকে বেশি জানি না, কিন্তু এটুকু জানি যে সে আমাকে খুব ভালোবাসতো, ঠিক যেমন আমি আমার পেটে বেড়ে ওঠা বাচ্চাকে ভালোবাসি। এটা শুনে জেফ হতবাক হয়ে গেল। তার এখন জানা হলো যে মহিলা গর্ভবতী, কিন্তু তার জন্য এটা খবর কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। কে চাইবে যে তার বাচ্চা কোনো সংকীর্ণ ভয়ঙ্কর খাদে জন্ম নিক? জেফ সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করল, কিন্তু মহিলা তার কথাকে এড়িয়ে গেল। এখন গিয়ে জেফের অনুভব হলো সে শুধু একটা মাধ্যম ছিল,
একটা যন্ত্র যাকে একটা প্রথার জন্য ব্যবহার করা হচ্ছিল। সে যতই বিরোধিতা করুক কিন্তু এই গভীর খাদে আটকে তার কাছে কোনো রাস্তা বাকি ছিল না। সময় কাটতে লাগলো। জেফের পা এখন ধীরে ধীরে ঠিক হচ্ছিল। সে রোজ অভ্যাস করত যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার আশায়। এর মাঝে একদিন সেই ছেলেটা আবার এলো। সে বলল, আমি এই ঠান্ডা পানীয় আনতে পারিনি। জেফ হাসতে বলল, কোনো ব্যাপার না, ঠান্ডা পানি না হোক আমি তোমাকে সবজি চাষ করা আর অন্যান্য দরকারি জিনিস শিখিয়ে দেব। শুধু তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি মহিলাকেও সাথে নিয়ে চলবো। আমরা তিনজন একটা নতুন সত্যিকারের পরিবার বানাবো। ছেলেটা একটু ইতস্তত করলো, কিন্তু জেফের কথায় সে প্রভাবিত হলো। সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু এটা সহজ হবে না। এর মাঝে লম্বা চুলওয়ালা একটা ছেলে এসে সেই ছেলেটাকে টানতে টানতে খাদের ছোট থেকে দূরে নিয়ে যায়। রাতে জেফ খুব উৎসাহিত ছিল। সে মহিলাকে শহরের আলো, আনন্দ আর ঘোরার জায়গার কথা বলল। সে বলল, আমি তোমাকে সব কিছু দেখাবো, শুধু একবার এখান থেকে বাইরে বেরিয়ে চলো। মহিলা কিছুক্ষণের জন্য তার কথায় ভুলে গেল। জেফ তাকে তার ক্যামেরায় বন্দি পুরনো ছবিগুলিও দেখালো, যাতে সে স্বপ্ন দেখতে পারে এক নতুন জীবনের। কিন্তু পরের দিন সকালেই বাইরে থেকে মহিলার জোরালো চিৎকার শোনা গেল। জেফ দৌড়ে বাইরে এলো আর সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সেই ছেলেটা যার উপর জেফ আশা করে রেখেছিল এখন খাদের মাঝে সে ঝুলছে। তার নিঃশ্বাস থেমে গিয়েছে। জেফের কথা বন্ধ হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। মহিলা মাটিতে বসে হাউ হাউ করে কাঁদছিল। সেই মুহূর্তে জেফের চোখ খুলে গেল। সত্যিটা এখন তার সামনে ছিল। এই সব ছেলেরা এই খাদেই জন্মেছিল, এই প্রথার অধীনে বড় হয়েছিল, আর তারাই জেফকে এই খাদে আটকিয়েছিল যাতে সে তাদের গোষ্ঠীর নতুন প্রজন্মকে জন্ম দিতে পারে। একটা এমন ভয়াবহ সত্যি যা থেকে এখন বাঁচা অসম্ভব মনে হতে লাগলো। আলমারিতে রাখা ঢের পুরুষের জামা কাপড় আর দরজার খুঁটির ওপর বসানো মদের বোতলের ঢাকনা, এটা সব এই কথার পরিষ্কার ইঙ্গিত ছিল যে এই জালে আটকে পড়া শুধু জেফ নয়, কিন্তু আফসোস সে সেই শেষ সুযোগটাও হাতছাড়া করে ফেলেছিল যখন তার কাছে কুঠার ছিল। শেষ পর্যন্ত জেফের চোখ খুলল, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গেছিল। মহিলা প্রচণ্ড রাগে পাগল হয়ে গেছিল আর পেছন দিক থেকে কাঠের একটি তক্তা নিয়ে জেফের মাথায় অনেক জোরে আঘাত করল। দৃশ্য 5 মাস পর। জেফ এখন একটা লোহার খাঁচায় বন্দি ছিল। তার চোখে হুঁশ নেই আর তার জিভে শুধু পাগলামির বকবকানি। কিন্তু সেই দিন খাদের কাছে একটা মেয়ে ঘুরতে এলো। সে জেফের ছটপটানি শুনল। খাঁচার শিক পর্যন্ত পৌঁছে জেফ খুব ধীরে আওয়াজে তার কাছে সাহায্যের জন্য ডাকলো। মেয়েটা যেই বুঝতে পারলো যে জেফকে এখানে বন্দি বানিয়ে রাখা হয়েছে, সে প্রতিশ্রুতি দিল, আমি এখনই গিয়ে পুলিশকে ডেকে আনবো। জেফ প্রথমবার একটা সত্যিকারের আশা দেখতে পেল, কিন্তু খুশিটা বেশিক্ষণ টিকলো না। মেয়েটাকে সেই মুহূর্তেই ওই ছেলেগুলি ধরে ফেললো আর জেফের সামনেই তার শেষ আশাটাও গলা ভেঙে দিল। জেফ পুরোপুরি ভেঙে পড়ল। রাতে মহিলা একটা কাপ নিয়ে এলো। জেফ এইবার ঝুঁকে তাকে মানানোর চেষ্টা করলো। সে বলল, আমি মেনে নিলাম, শুধু আমাকে বাইরে বের করে দাও। কিন্তু মহিলার মুখের ভাব একটুও বদলালো না। সে স্পষ্ট করে বলল, তুই শুরু থেকে এখন পর্যন্ত শুধু একটা মাধ্যম ছিলি, একটা যন্ত্র। আমাদের পরিবারের কখনো কোনো বাইরের পুরুষদের দরকার পড়েনি। আর তুই এখনও বেঁচে আছিস কারণ আমাদের প্রথা বলে যে বাচ্চা না জন্মানো পর্যন্ত বাবাকে বাঁচিয়ে রাখতে হবে। কিছুদিনের মধ্যেই মহিলার পেটে অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। যদিও তার বাচ্চা জন্ম দেওয়ার অভিজ্ঞতা ছিল, কিন্তু এবারের ব্যথাটা একটু আলাদা ছিল। সে বাধ্য হয়ে খাঁচাটা খুলে দিল জেফের কাছে সাহায্য চাওয়ার জন্য। জেফও এখন কিছু বুঝতে পারছিল না। সে তার সাহায্য করলো, কিন্তু যেই তারা দুজন বাচ্চাটাকে নিয়ে বাড়ির ভেতরে ফিরতে লাগলো, ঠিক সেই সময় দেওয়ালে ঝোলানো সেই শিকলওয়ালা সিঁড়িটা নিচে ফেলে দেওয়া হলো। জেফের নজর যেই ওটার ওপর পড়ল, সে সব কিছু ভুলে গেল। সে পাগলের মতো দৌড়ে সেই সিঁড়ির দিকে ছুটল আর পেছনে মহিলা যন্ত্রণায় চিৎকার করতে থাকলো। যেই সেই সিঁড়ির কাছে সে পৌঁছলো, ওপরে তাকিয়ে দেখলো সেই ছেলেগুলি খাদের কিনারে দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় পেছন দিক থেকে বাচ্চার নিষ্পাপ আওয়াজ শোনা গেল। মেয়ে হয়েছে। মহিলা একটা মেয়েকে জন্ম দিয়েছিল। জেফ সব ভুলে গেল, পালানোর চিন্তা, শিকলওয়ালা সিঁড়ি, সব কিছু। চোখ সেই নিষ্পাপ নবজাতকের ওপর স্থির ছিল আর মহিলা হাসছিল। সে বলল,
এখন এই বাচ্চাটা আমার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাবে, আমাদের গোষ্ঠী কখনো শেষ হবে না। জেফ কিছু মুহূর্তের জন্য সত্যিই সব কিছু ভুলে গিয়েছিল, কিন্তু ততক্ষণেই পেছন থেকে নেমে এলো নিস্তব্ধ অন্ধকার আর একটা ঝটকা। জেফের জীবন এই খাদে চিরকালের জন্য শেষ করে দেওয়া হলো, আর এর সাথেই এই গল্পটাও শেষ হয়ে যায়। জেফকে একটা যন্ত্রের মতো করে ব্যবহার করা হলো, যেই তার মিশন কমপ্লিট হয়ে যায় তাকে মেরে ফেলা হলো, অথবা সেই গিরিখাদের মাটিতেই তাকে মিশিয়ে দেওয়া হলো। তাহলে পুরো রহস্যটা হলো আলিনা সম্ভবত এই গিরিখাদের প্রথম বাসিন্দা নয়, সেও একসময় এই ভয়ঙ্কর চক্রের শিকার হতে পারে। বছরের পর বছর ধরে বাইরের পুরুষদের ফাঁদে ফেলে এখানে আনা হতো, তাদের মাধ্যমে সন্তান জন্ম হতো, আর এই সন্তানরাই বড় হয়ে আবার নতুন শিকার ধরে আনতো। গিরিখাদের ওপরে বুনো ছেলেগুলি আসলে এই চক্রের পরবর্তী প্রজন্ম। তবে যদি তারা সত্যি আলিনার সন্তান হয়, তাহলে তারা নিজেদের একজনকে এমন নির্মমভাবে হত্যা করলো কেন? এর কারণ হতে পারে এই বিচ্ছিন্ন সমাজে মা, ভাই বা পরিবারের মতো স্বাভাবিক সম্পর্কের ধারণা অনেক আগেই হারিয়ে গেছে। তারা একটি গোষ্ঠী বা প্যাকের মধ্যে জীবনযাপন করে, যেখানে দুর্বলতা, অবাধ্যতা বা নিয়ম ভাঙার শাস্তি হতে পারে মৃত্যু। তাই তাদের আচরণ আমাদের কাছে অমানবিক মনে হলেও তাদের বিকৃত সমাজে সেটাই স্বাভাবিক নিয়ম। সিনেমায় কোনো নির্দিষ্ট নেতা বা মালিককে দেখানো হয়নি, কারণ এই প্রথা এত পুরনো যে এটি নিজেই একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিণত হয়েছে। আর মুভির শেষে রিচুয়াল দৃশ্যটি সেই বিকৃত সমাজের প্রতীক, যেখানে দেখা যায় ছেলেদের মধ্যে বয়সের বড় একজন আলিনার সঙ্গে এমন আচরণ করছে যা স্বাভাবিক পারিবারিক সম্পর্কের সীমা অতিক্রম করে। পরিচালক সম্ভবত এর মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে বহু প্রজন্ম ধরে চলতে থাকা এই চক্রে স্বাভাবিক নৈতিকতা ও পারিবারিক বন্ধন সম্পূর্ণ ভেঙে গেছে। আর পুলিশ বা বাইরের পৃথিবী কেন কিছু জানে না, কারণ এই জায়গাটি অত্যন্ত বিচ্ছিন্ন ও দুর্গম। যারা এখানে হারিয়ে যায় অধিকাংশকেই নিখোঁজ বলে ধরে নেওয়া হয়, কিন্তু তাদের আসল পরিণতি কেউ জানতে পারে না। এভাবেই বছরের পর বছর ধরে গোপনে চলতে থাকা এই ভয়ঙ্কর প্রজন্ম চক্র। আর এটাই দ্য সিডিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এখানে কোনো দানব নেই, কোনো ভূত নেই, আছে শুধু মানুষের তৈরি এক অন্ধকার প্রথা, যার শুরু কোথায় কেউ জানে না, আর শেষও কোথায় হবে সেটাও অজানা। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।